স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠান দেখার জন্য। আজকে আমাদের সঙ্গে দুজন অতিথি রয়েছেন। একজন হলেন ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, উনি সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করেন। একই সঙ্গে উনি রাজনৈতিক বিশ্লেষক হিসেবেও ইদানিং খুব খ্যাতিমান হয়ে উঠেছেন, বিশেষ করে টকশোগুলোতে ওনার জনপ্রিয়তা প্রচণ্ড। আরও রয়েছেন আমাদের সিনিয়র একজন সাংবাদিক মোহাম্মদ শাহনওয়াজ। ওনার আরেকটি পরিচয় রয়েছে, সেটি হলো উনি চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি। আপনাদের দুজনকেই বিটিভির এই আলোচনা অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। ইদানিং গত 2-4 দিনের মধ্যে যে আলোচনাটা ছিল সেটি হলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধান প্রফেসর ইউনূসের যে বক্তব্য রয়েছে নানান জায়গায়, বিশেষ করে জাতিসংঘে যে বক্তব্য দিয়েছেন সেই বিষয়গুলো নিয়েছেন। জাতিসংঘে যাওয়ার পরে নিউ ইয়র্কে উনি বেশ কয়েকটি আন্তর্জাতিক মিডিয়াতে সাক্ষাৎকার দিয়েছেন। সেখানে উনি কিছু কথা বলেছেন, বিশেষ করে যে দুটো মিডিয়ার সাথে কথা বলার আলোচনা এসছে, একটি হলো জাপানের যে রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম এনএইচকে, আরেকটি হলো যুক্তরাষ্ট্রের খুব বিখ্যাত সংবাদপত্র নিউ ইয়র্ক টাইমসের সঙ্গে উনি কথা বলেছেন। আমরা যে জিনিসটা জানতে চাই এবং এদেশের মানুষ যে জিনিসটা জানতে চায় সেই প্রসঙ্গে কিন্তু উনি এনএইচকে সাক্ষাৎকারে স্পষ্ট করে বলেছেন। উনি বলেছেন যে সংস্কার শেষে যত দ্রুত সম্ভব নির্বাচন হবে। উনি আরও একটু স্পষ্ট করে বলেছেন যে তাদের ব্যর্থ হওয়ার সুযোগটা নেই। আমরা শুরুতেই ব্যারিস্টার ফুয়াদের কাছে যাব, এই বিষয়ে আপনি কি ব্যাখ্যা দিবেন বা কি বলবেন? বাংলাদেশে এখন যে সরকারটা আছে এই সরকারটাকে আপনি কোনো ফ্রেমে ফেলতে পারবেন না। ধরেন 75-এ অথবা 81-তে প্রেসিডেন্টকে মেরে ফেলার পরে চিফ জাস্টিস এসে দায়িত্ব নিয়েছেন, অথবা শাহাবুদ্দিন আহমদ সাহেব 90-91-তে চিফ জাস্টিস থেকে এসে একটা অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নিয়ে আবার এজলাসে ফিরে গেছেন, অথবা যে আমরা 4টা কেয়ারটেকার গভর্নমেন্ট দেখলাম। এই বাস্তবতাগুলোর সাথে এটা মেলানো যাবে না আর কি। এই জন্য আমি বলছি যে এই সময়টা একটা এক্সট্রা অর্ডিনারি সার্কামস্টান্সেস, যেটা আপনি সংবিধান অথবা প্রিভিয়াস কোনো নজিরকে সামনে রেখে মেলাতে পারবেন না। তো তাহলে প্রশ্ন হচ্ছে, তাহলে আমরা এই সরকারটাকে ফ্রেম করব কিভাবে? এটা ফ্রেম করবার জায়গা হচ্ছে যে কোন প্রেক্ষাপটে তারা দায়িত্বটা নিয়েছেন, তাদের ম্যান্ডেটটা কি। বারবার এই প্রশ্নটা আসে যে এই সরকারের ম্যান্ডেট কি। ম্যান্ডেট শুধু ভোটে হয় না, ম্যান্ডেটের অনেকগুলো মাধ্যমে ম্যান্ডেট হতে পারে। যেমন এই সরকারটাও একটা ম্যান্ডেট আছে, যেটা আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল কিন্তু তার ম্যান্ডেট ছিল না। তো এই ম্যান্ডেটের ভিত্তি কি? ম্যান্ডেটের ভিত্তি হচ্ছে প্রায় 1600 শহীদের রক্ত হচ্ছে ম্যান্ডেটের ভিত্তি। এই ম্যান্ডেটের ভিত্তি হচ্ছে প্রায় 23,000 মানুষ আহত হয়েছে তারা। এই ম্যান্ডেটের ভিত্তি হচ্ছে 600+ বাংলাদেশের তরুণ অন্ধ হয়ে গেছে আংশিক অথবা পূর্ণাঙ্গভাবে। এই ম্যান্ডেটের ভিত্তি হচ্ছে হাজার হাজার যুবকরা, তরুণরা হাত হারিয়েছে, পা হারিয়েছে, আঙ্গুল হারিয়েছে। এরপরে হচ্ছে সারা দেশবাসী যারা কোনো না কোনো ফর্মে এই জুলাইতে এবং আগস্টের গণ অভ্যুত্থানের মিছিলে অংশগ্রহণ করেছেন, যে কোনো ফর্মে হোক, শহরে, পাড়ায়, মহল্লায়, বিশ্ববিদ্যালয়, রাস্তায়, যেখান থেকে হোক। এই সবার গণসম্মতিটাই হচ্ছে এই সরকারের ম্যান্ডেট। এবং এই সরকার কিন্তু আপনার কেয়ারটেকার প্রফেশনের অধীনে একটা পার্টিকুলার ম্যান্ডেট নিয়ে আসে নাই। ওরা যেভাবে আসে 3 মাস একটা নির্বাচন করতে হবে, নির্বাচন করে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দিয়ে চলে যাবেন। এই সরকারের ম্যান্ডেটটা কিন্তু ভিন্ন রকম। এই সরকারকে যারা রক্ত দিয়ে আন্দোলন করে ছাত্র জনতা যারা সবাই এখানে এনেছেন, তারা অনেকগুলো প্রত্যাশার কথা ব্যক্ত করেছেন। তার ভিতর একটা হচ্ছে রাষ্ট্র সংস্কার এবং নির্বাচন। তাহলে সংস্কার এবং নির্বাচন এবং নির্বাচিত সরকারের কাছে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর, এই পুরো জায়গাটা হচ্ছে তার কাজের ম্যান্ডেট। এখন নির্বাচনের আলোচনা যদি করি, বাংলাদেশে বুঝতে হবে যে বাংলাদেশে নির্বাচনটা কত বড় একটা কর্মযজ্ঞ। আপনার 12 কোটির উপরে ভোটার আছে। ইউরোপ, পশ্চিমা দেশের অধিকাংশ দেশে এত পরিমাণ মানুষই নাই, জনগোষ্ঠী এই পরিমাণ নাই। ইউরোপে আপনার সবচেয়ে বড় দেশ হচ্ছে আপনার ফ্রান্স এবং জার্মানি, জনসংখ্যা 7 কোটি 8 কোটি এরকম আর কি। তো সেইখানে 12 কোটি মানুষের এই ভোটার যে কর্মযজ্ঞ, আপনার 43,000 পোলিং স্টেশন আছে, সেন্টার আছে। একটা সেন্টার মানে একটা স্কুল, প্রত্যেকটা স্কুলে কিন্তু আবার বুথ আছে, প্রত্যেকটা ক্লাসরুম হচ্ছে একটা বুথ। তাহলে 43,000 সেন্টারে আপনার কি পরিমাণ বুথ একটা রাষ্ট্রকে অর্গানাইজ করতে হয়। ইলেকশন কমিশন থেকে আমরা জেনেছি যে বাংলাদেশের এই নির্বাচন যজ্ঞ আয়োজন করতে 16 থেকে 17 লক্ষ মানুষ লাগে ওই দিনকার, শুধুমাত্র সরকারের।
প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, যত সরকারি কর্মকর্তা কর্মচারী আছে সবাইকে সেদিন রাষ্ট্রের কাজে এঙ্গেজ করা হয় শুধুমাত্র ভোটটা করবার জন্য। এর সাথে আপনার নিরাপত্তা বাহিনী আছে, আমাদের পুলিশ, আমাদের র্যাব, আনসার, সশস্ত্র বাহিনী, সবাই এই কাজের সাথে ইনভলভ হয়ে যায়। তাহলে দেখেন যে 20-22 লক্ষ মানুষের একটা ইনভলভমেন্ট এখানে আছে। তারপর রাজনৈতিক দলের ক্যাম্পেইনটা কত জটিল বাংলাদেশে দেখেন, যে প্রত্যেকটা ক্যাম্পেইনের সাথে টাকা, সহিংসতা, মারামারি, গ্রুপিং, খুন খারাপি এগুলো জড়িত। এরপরে বড় সমস্যা হচ্ছে দেশের মানুষ নাগরিক না, ভোটার না, সে আসলে একটা গোত্রে বাস করে এখনো মধ্যযুগে। তাকে যদি আপনি জিজ্ঞেস করেন যে আপনি কেন ভোট দিতে যান, সে আপনাকে বলবে যে অমুককে দেখে আমার ভালো লেগেছে, তার হাসিটা সুন্দর, সে বিপদে আপদে আমার পাশে দাঁড়ায়, সে আসে আমার ছেলের খতনাতে আসছিল, মেয়ের বিয়েতে আসছিল, গিফট নিয়ে আসছে, এই ধরনের কিছু উদ্ভট কথাবার্তা বলবে। এবং আপনারা গণমাধ্যমে তখন লিখবেন যে উৎসব মুখর পরিবেশে ভোট গণনা অথবা নির্বাচন সম্পন্ন হইল। প্রশ্ন হচ্ছে রাজনীতি, নির্বাচন, ভোট এটা কি উৎসব কিনা? এটা না, ইটস এ সিরিয়াস বিজনেস। পৃথিবীতে আমরা যেগুলো পশ্চিমা ডেমোক্রেসিগুলোকে দেখেছি, লম্বা সময় থেকেছি, ভোট দিয়েছি, ওখানে কখনো বলা হয় না যে ইংল্যান্ডে উৎসব মুখর পরিবেশে ভোট হয়েছে। কারণ ভোট, নির্বাচনটা উৎসব না, এটা বিজনেস। যে আগামী 5 বছর তুমি আমার জন্য কি করবা এবং সেটা করতে তুমি সক্ষম কিনা, সেইটার সক্ষমতা যাচাইয়ের একটা প্রক্রিয়া। তাহলে সেই জায়গা থেকে আপনি নির্বাচনটাকে রাখবেন না নির্বাচনটাকে একটা সিরিয়াস ডিবেটের জায়গায়, বিতর্কের জায়গায় নেবেন, এই পুরো কর্মযজ্ঞটা আমাকে মাথায় রাখতে হবে। এর সাথে জড়িত আছে রিটার্নিং অফিসার, পোলিং অফিসার, প্রত্যেকটা থানার ওসি, টিএনও, ডিসি, এসপি এই প্রসেসের সাথে ইনভলভ, যারা গত 16 বছরের এই ফ্যাসিবাদী আমলে দায়িত্ব পালন করেছে, প্রমোটেড বেনিফিশিয়ারি। তাহলে সেই রকম একটা নির্বাচন যদি আপনি আয়োজন করতে চান, বাংলাদেশ রাষ্ট্রের প্রতিষ্ঠান কখনো এইভাবে ধ্বংস হয় নাই। 75 সালেও শেখ মুজিবের মৃত্যুর পরে 24 ঘন্টার ভিতরে কিন্তু খন্দকার মুশতাক দায়িত্ব নিয়েছে। সেনাবাহিনী গিয়ে তাকে উঠায় নিয়ে আসছে বাসা থেকে, শপথ দিয়েছে, বাকশালের মন্ত্রিসভা থেকে 21-22 জনকে এনে মুশতাকের মন্ত্রিসভায় শপথ দিয়ে মন্ত্রী বানিয়েছে, টেলিভিশন রেডিওতে নিয়ে গেছে, বক্তব্য দিয়েছে। পরের দিন ইত্তেফাকের হেডলাইন ছিল খন্দকার মুশতাকের ক্ষমতা গ্রহণ, শপথ নিলেন, জাতিকে আস্থাশীল হওয়ার জন্য, সাথে থাকার জন্য আহ্বান। ব্যারিস্টার ফুয়াদ, আপনি যে পরিস্থিতিটা বর্ণনা করলেন, এটা আসলে এখন আমরা অতীতে এই চিত্রটাই দেখেছি। প্রশ্ন হলো যে সামনে আমরা এই চিত্রটা দেখতে চাই না, কিন্তু সেই চিত্রটা না দেখার জন্য কতটুকু দ্রুত সম্ভব ওই চিত্রটাকে বদলে দেওয়া সম্ভব? বদলে দেওয়া ডিপেন্ড করছে যে আপনি আসলে কিভাবে বদলে দিতে চান। প্রথম কথা হচ্ছে কিছু কিছু সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে যেগুলোকে আমরা স্বাগত জানাই। গুম খুনের তদন্ত করবার জন্য একটা কমিটির দায়িত্ব দেওয়া হয়েছে, এটাকে আমরা স্বাগত জানাই। 6টা সংস্কার কমিটি করা হয়েছে, এগুলোকে আমরা স্বাগত জানাই। যদিও আমরা বলেছি যে এর ভিতরে 2-3টা কাজ ব্যুরোক্রেসি কমিয়ে দিয়ে করা যেত। যেমন ধরেন আমাদের নির্বাচন কমিশন অলরেডি আছে, একটা রাষ্ট্রীয় কমিশন। বদিউল আলম মজুমদারকে আপনি সংস্কার কমিটির প্রধান না করে সরাসরি প্রধান নির্বাচন কমিশনার বানিয়ে দিতে পারতেন। তাহলে যেটা হতো, উনি যা যা করতে চান, যেহেতু উনি এটা নিয়ে গত 20-30 বছর কাজ করছেন, ওনাকে নতুন করে আর বই ঘাটতে হবে না। উনি সরাসরি 3টা মাস সংস্কার বাস্তবায়নে লেগে যেতে পারতেন। রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলা, নাগরিক সমাজের সাথে বৈঠক করা, তারপরে হচ্ছে ছাত্র জনতা যারা আছেন, প্রতিনিধি আছেন, তাদের সাথে কথা বলা, সবার সাথে কথা বলা করে এটা কাজটা করতে পারতেন। ইফতেখারুজ্জামান সাহেব দুর্নীতি নিয়ে বহু বছর ধরে কাজ করছেন, ওনাকে আপনার দুর্নীতির আলাদা সংস্কার কমিটির দায়িত্ব না দিয়ে সরাসরি দুদকের চেয়ারম্যান করে দিতে পারতেন। গুম খুনের যে কমিটি করা হয়েছে, মিস্টার জাস্টিস মাইনুল ইসলাম চৌধুরী খুবই ভালো জাজ ছিলেন হাইকোর্টের, ওনাকে আপনি সরাসরি জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান করে দিতে পারতেন। তাহলে যেটা হতো, রাষ্ট্রের কাঠামোর ভিতরে এই কাজগুলো চলমান থেকে যেত। তো আমরা মনে করি যে এটা আসলে সময় বেঁধে দিয়ে আলোচনা করবার বিষয় না, এটাকে আমি দেখি একটা কর্পোরেট জায়গাতে, যে আপনার পারফরমেন্স প্রতি মাসে, প্রতি সপ্তাহে যে দেশবাসী রিভিউ করবে, রিভিউ করে আপনাকে 1 মাস সময় বাড়িয়ে দেবে, 2 মাস বাড়িয়ে দেবে, অথবা বলবে যে না, এনাফ ইজ এনাফ। তো এটা যৌক্তিক সময়ের আলোচনা না, আলোচনাটা হচ্ছে ডেলিভারি বেস, পারফরমেন্স বেস, একটা ভালো নির্বাচন করবার জন্য। মোহাম্মদ শাহনওয়াজ, নিউ ইয়র্ক টাইমস, উনি সেখানে কিছু কথা বলেছেন। উনি বলেছেন যে অতীতে বাংলাদেশে যা ঘটেছে আমরা সেখানে আর ফেরত যেতে চাই না। উনি আরেকটা বলেছেন যে আমরা কোনো সরকারের উত্তরাধিকার না, একেবারে একটা আলাদা নতুন বাংলাদেশ গড়তে চাই। এখন সরকার যে সমস্ত পদক্ষেপ নিয়েছে, এবং ব্যারিস্টার ফুয়াদ বললেন এটা ফ্রেম বেঁধে না দিয়ে, কিন্তু উনি বলেছেন যে যত দ্রুত সম্ভব নির্বাচন দিতে চান। প্রফেসর ইউনূস বলছেন এখন নতুন বাংলাদেশ গড়তে
কতটুকু সময় লাগতে পারে অথবা কতটুকু দ্রুত করা যেতে পারে? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সূত্র ধরে যে গণবিপ্লবের ছাত্র জনতার যে বিপ্লব, ওই বিপ্লবের সাথে আসলে 18 কোটি মানুষের ফেসিবাদের পক্ষের শক্তি যারা 18 কোটি মানুষের সমর্থন এবং হৃদয় নির্গণ ভালোবাসা ছিল। উনি যে বললেন শহীদের রক্তের উপর, আহতদের উপর ওদের ম্যান্ডেট প্রাপ্ত এই সরকার, আমি বলবো এটা কনস্টিটিউশনাল ম্যান্ডেট না, এটা হচ্ছে ডক্ট্রিনাল নেসেসিটির গভর্নমেন্ট। 1975-এর 7ই নভেম্বরের আগে 3 তারিখ থেকে খালেদ মোশাররফের কাউন্টার রেভলিউশনের সময় 3 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত বাংলাদেশে কোনো গভর্নমেন্ট ছিল না। ছাত্র জনতার বিপ্লব 5ই আগস্ট যখন শেখ হাসিনা তার সপারিষদবর্গ সহ পালিয়ে যান, প্রফেসর ইউনূস সাহেবের দায়িত্ব নেওয়া আগার পর্যন্ত বাংলাদেশে কোনো গভর্নমেন্ট ছিল না। আওয়ামী লীগ নেতারা একসময় বলেছিলেন বাংলাদেশ থেকে আওয়ামী লীগকে যদি ক্ষমতা ছাড়তে হয় একসময় কোনো কারণে, তাহলে 5 লক্ষ নেতাকর্মী মারা যাবে। সেই ধরনের কোনো ঘটনা ঘটেনি। তাহলে ডক্ট্রিন অফ নেসেসিটি থেকে বিপ্লবের যে উত্তরাধিকার, এবং আমরা জানি পলিটিক্যাল সায়েন্সের ভাষায় যদি আমি বলি অথবা শাসনতান্ত্রিক ভাষায়, যে সংবিধানটা আসলে কি, সংবিধান কি নাজিল হওয়া কোনো জিনিস? সংবিধান তো আমাদের তৈরি, মানুষের জন্যই তো সংবিধান, সংবিধানের জন্য কিন্তু মানুষ না। ইউরোপের অনেক দেশে এবং ইংল্যান্ড সহ কোথাও তো লিখিত সংবিধান নেই, কনভেনশনের উপর চলে। তাহলে এখানে ম্যান্ডেটের যদি প্রশ্ন আসে, 18 কোটি মানুষের ম্যান্ডেটই ছিল এই সরকারের সাথে। সুতরাং প্রফেসর ইউনূস সাহেব মাননীয় প্রধান উপদেষ্টা যেটা বলছেন আমাদের ব্যর্থ হওয়া যাবে, ওনার এই সরকারের বিপ্লবের উত্তরাধিকার সরকারের ব্যর্থ হওয়া মানে হচ্ছে পুরো জাতির ব্যর্থতা। এই সরকার উনি যেমন দৃঢ়তার সহিত বলছেন আমরা ব্যর্থ হতে পারি না, পুরো জাতীয় কিন্তু প্রত্যাশা করে আমরা ব্যর্থ হওয়ার সুযোগ আমাদের নেই। এটা হচ্ছে একটা। আর সংস্কারের প্রশ্ন এক ধরনের চাপের মধ্য দিয়ে এখন দেশটা যাচ্ছে। আমি বলবো এই যে পপুলার কতগুলো টার্ম সবাই বক্তৃতার সময় অথবা বলে ট্রানজিশনাল পিরিয়ড, অ্যাকচুয়াল ট্রানজিশনাল পিরিয়ড হচ্ছে এখন দুইটা পিরিয়ড আমাদের, একটা হচ্ছে ক্রাইসিস পিরিয়ড, একটা হচ্ছে ট্রানজিশনাল পিরিয়ড। বর্তমানে চলছে যেটা, এটা হচ্ছে ক্রান্তিকালীন সময়, অ্যাকচুয়াল ক্রান্তিকালীন সময়, এটা রেথরিক না। আর ক্রাইসিস পিরিয়ড যেটা ফেসিবাদের উৎখাতের মাধ্যমে আমরা ক্রাইসিস পিরিয়ডের 50% 60% আমরা অতিক্রম করে ফেলেছি। বাকি যেটা আছে এটা কিন্তু এই ক্রান্তিকালীন সময় আমাদের উত্তরণ ঘটাতে হবে। এখন এই উত্তরণ ঘটানোর সময়কালে যে অহেতুক বিতর্কগুলো, আমরা যে খুব দ্রুত কিছু কথা বলছি, আজকে এই স্ট্যান্ড কালকে এই স্ট্যান্ড, পত্রিকার মাধ্যমে মিডিয়ার মাধ্যমে রাজনৈতিক দলগুলো, সুশীল সমাজ, তাদের কোনো কনক্রিট কথার মধ্যে কিন্তু কোনো ধরনের কন্টিনিউশন আমরা খুঁজে পাচ্ছি না। আজকে বলছে আমরা সময় দিতে চাই, কালকে বলছেন সময় দেওয়ার সময় সম্ভব না, তাড়াতাড়ি সংস্কার করেন, তাড়াতাড়ি নির্বাচন দেন, আবার বলছেন এই সরকারকে আমরা সংস্কারের সময় দেব। এক এক দিক থেকে একজন এই ধরনের একটা মনস্তাত্ত্বিক চাপের মধ্যে এই গভর্নমেন্টের কিন্তু সময়কাল যাচ্ছে। অনেকগুলো পুরো ধ্বংসস্তূপের উপর পুরো জাতির সমস্ত প্রতিষ্ঠান যেখানে ধ্বংস হয়ে গেছে, আক্ষরিক করতে না বাস্তবিক করতে, এই ধরনের উত্তরাধিকার যে সরকারের কাঁধের উপর অনেক দায়িত্ব। তো আপনারা যদি তাদেরকে সময় দিতে চান তাহলে তো মেন্টাল মনস্তাত্ত্বিক প্রেশার ক্রিয়েট করে কোনো লাভ হবে না। তাদেরকে বুদ্ধি পরামর্শ নেন, তাদেরকে যে জায়গায় গ্যাপ হচ্ছে, যে জায়গায় লুপ হোল আছে সেই জায়গাগুলো আইডেন্টিফাই করেন। আর সংস্কারের প্রশ্নে আমি যেটা বলবো, এই দেশের বয়স তো কম হয়নি, 53 বছর চলছে, এখন 54 বছর চলছে। ভোটের মাধ্যমে ক্ষমতা পরিবর্তন হয়ে জাতির কোনো মৌলিক সংস্কার কখনো হয়নি এবং মৌলিক পরিবর্তন কখনো হয়ও না। ফেসিবাদ সম্পূর্ণ ডিফারেন্ট জিনিস, বাংলাদেশকে ডিফারেন্ট ট্র্যাকে নিয়ে গেছে শেখ হাসিনার সরকার, এটা হচ্ছে ডিফারেন্ট জিনিস। কিন্তু আগের আমলগুলো যদি আমরা দেখি তাহলে বাংলাদেশের মধ্যে ভোটের মাধ্যমে নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তন হলে জাতির মৌলিক পরিবর্তন কখনো হয় না, একটা অস্থিরতার মধ্যে দিয়ে থাকে। 5 বছর পর আবার সরকার পরিবর্তন হয়ে এরপর আমরা কী করবো, একটা মৌলিক পরিবর্তনের আগে একটা বড় ধরনের সংকট সৃষ্টি হয়ে যায়। মানুষের মাইন্ডসেট এবং সামাজিক সংস্কারটা আগে দরকার বেশি, সোশ্যাল রিফর্মটা আগে দরকার বেশি। সেটা কীভাবে সোশ্যাল রিফর্মটা কীভাবে দরকার, এটার জন্য সমাজবিজ্ঞানীদেরকে ইনভলভ করা দরকার। রাষ্ট্রের সংস্কারের সাথে সাথে সমাজ সংস্কারের বিষয়গুলো আমাদেরকে দেখতে হবে। প্রতিষ্ঠানগুলো পুনর্গঠনের বিষয় আছে, সঠিক জায়গায় সঠিক লোকগুলোকে বসানোর বিষয় আছে, সেটাই শিক্ষা ব্যবস্থা সংস্কারের বিষয় আছে, মোরাল এডুকেশনগুলোকে প্রমোট করার বিষয় আছে। এটা একদিনের কাজ না, কিন্তু সমাজ সংস্কারের বিষয়টা কিন্তু একদিনের কাজ না, কিন্তু আমাদেরকে শুরু করতেই হবে। এবং পৃথিবীতে যত উন্নত জাতি আছে যারা এখন উন্নতির চরম শিখরে পৌঁছেছে অর্থনৈতিকভাবে এবং সামাজিকভাবে, অথবা তাদের অন্যান্য ক্রাইটেরিয়া যদি আপনি বিশ্লেষণ করেন, তাহলে শিক্ষার মৌলিক কাঠামোতে পরিবর্তন ছাড়া এবং সঠিক শিক্ষা প্রদান করা ছাড়া এবং প্রাতিষ্ঠানিক সংস্কারের মধ্যে যোগ্য লোককে যোগ্য জায়গায় বসানো ছাড়া, রাজনৈতিক নেতৃত্বের মধ্যে সততা এবং দেশপ্রেম জাগ্রত করে যে শাসন, এই শাসন ছাড়া কখনো মৌলিক পরিবর্তন কখনো সম্ভব না। শুধু ভোটে আসলেই পরিবর্তন হবে এটা আমি মনে করি না। ব্যারিস্টার ফুয়াদ, আপনি জানেন যে সবসময় ডক্টর ইউনূস যে কথাটা বলেন তরুণদের সামনে নিয়ে আসেন, তরুণদের বিষয় নিয়ে উনি সবসময় কথা বলতে পছন্দ করেন। একটা কারণও সম্ভবত রয়েছে। আপনি জানেন উনি সারা পৃথিবীর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তরুণদের সঙ্গে মত বিনিময় করেন, এনএইচকে, সেখানে কিন্তু উনি এই কথাটা বলেছেন। উনি আরেকটা কথা বলেছেন যে বিষয়টা আমরা জানতে চাইব, সেটি হলো
যে সরকারের নীতি নির্ধারণে তরুণ প্রজন্মকে যুক্ত করার বিষয়ে ওনার আগ্রহটা প্রকাশ করেছেন, সেটা কিভাবে হতে পারে? এইটা অনেকভাবে হইতে পারে। একটা হচ্ছে যেটা শুরুটা হইতে হবে আপনার ক্যাম্পাসে ছাত্রদের রাজনীতি এবং রাষ্ট্রে অংশগ্রহণের মাত্রা পরিবর্তন করতে হবে। সেটা কী জিনিস? মাঝখানে দেখেছেন যে ডাকসুতে নির্বাচনের ব্যাপারে সিন্ডিকেট একটা সিদ্ধান্ত নিয়েছে এবং ছাত্র রাজনীতি আপাতত নিষিদ্ধ করবার একটা আলোচনা সিন্ডিকেটে আলোচনা হয়েছে আর কি। আমি নীতিগতভাবে মনে করি যে ক্যাম্পাসে কোনো কলেজ বিশ্ববিদ্যালয়ে দলীয় ছাত্র রাজনীতি থাকা উচিত না, কোনো পলিটিক্স থাকবে না। ক্যাম্পাসে যেটা করতে হবে সেটা হচ্ছে টোটাল ছাত্র নেতৃত্ব তৈরি হইতে হবে ডাকসু এবং টিএসসি কেন্দ্রিক। এখানে এনাফ ইনস্টিটিউশন আছে, এনাফ প্রতিষ্ঠান আছে। আমরা যেহেতু সবাই ঢাবি চবি মিলায় পড়াশোনা করেছি ক্যাম্পাসে, টিএসসি সাফিসিয়েন্টলি এনাফ ইনস্টিটিউশন আছে এখানে নতুন প্রজন্মকে তৈরি করবার জন্য, এবং নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমেই হচ্ছে ছাত্র সমাজের নেতা হওয়া যায়। সেই জায়গাতে ছাত্রদের তখন দায়িত্ব হবে ডাকসু পলিসি ডিসকাশন করবে, যেটা আমরা পশ্চিমের বিশ্ববিদ্যালয়গুলোতে দেখেছি। সেখানে ছাত্ররা আপনার এডুকেশনের পলিসি নিয়ে আলাপ করে, টিউশন ফিস বাড়ানো কমানোর সাথে অর্থনীতির সম্পর্ক কি সেটা নিয়ে আলোচনা করে, গবেষণার বিষয়ে আলোচনা করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আপনার টোটাল বাজেট হচ্ছে 1100-1200 কোটি টাকা, এর ভিতরে গবেষণা বাজেট হচ্ছে 100-150 কোটি টাকা, 4% মতো বোধ হয় এরকম। তো সেখানে অক্সফোর্ডের গবেষণা বাজেট হচ্ছে প্রায় 10,000 কোটি টাকা। এটা ধরেন ছোট একটা ফান্ড ওদের দৃষ্টিতে। এইটার আবার থোক ফান্ড আছে অনেক। ইউরোপিয়ান ইউনিয়ন একটা ফান্ড দিয়ে বললো যে আমরা এই বিষয়ে রিসার্চ চাই, সরকার একটা ফান্ড দিয়ে বললো যে আমি 100 মিলিয়ন পাউন্ড দিচ্ছি, তুমি এটা নিয়ে একটা রিসার্চ করে আমাদেরকে জানাও। এরকম অকেশনাল ইস্যুভিত্তিক ফান্ডিং আছে। তাহলে তারা শত শত নোবেল পুরস্কার কেন পাবে না? প্রতি বছর কেন অক্সফোর্ড কেমব্রিজ নোবেল পুরস্কার পায়? যেটাকে আপনি প্রাচ্যের অক্সফোর্ড বলছেন, এটাতে তো আপনার অক্সফোর্ড বলার মতো কোনো চরিত্র তো এটার মধ্যে নাই, কোনো চরিত্র নেই। মিছিল মিটিং ব্যানার স্লোগান দিয়ে বিশ্ববিদ্যালয় হয় না, পৃথিবীতে কোনো ভালো বিশ্ববিদ্যালয় এগুলো হয় নাই। যে কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে একেবারে ফুলায় ফাপায় বেলুনের মতো উঠানো হয়, তমুক অবদান, সেই অবদান, অমুক অবদান। বাংলাদেশ রাষ্ট্রের ছাত্রদের অলমোস্ট কোনো অবদান নাই। এই রাষ্ট্রকে ডুবানোর পিছনে ছাত্রনেতারা দায়ী, যারা 60, 70, 80 দশক থেকে এখানে পলিটিক্স করেছেন, এই দেশটাকে ডুবিয়েছেন, লুটপাট থেকে শুরু করে সব কিছুর সাথে তারা জড়িত। তো সেইখানে আমাদের যেটা করণীয় ছিল যে আপনি ইস্যুভিত্তিক বিতর্ক তৈরি করবেন, তখন না আপনি নীতিটা শিখবেন। এই ছেলেগুলো পরবর্তীতে রাষ্ট্রের নীতি প্রণয়নে এঙ্গেজ হইতে পারবে। তো সেখানে সমাধান হচ্ছে ক্যাম্পাস থেকে আপনি পলিসি বোঝে এমন তরুণদেরকে ট্রেন করে ডাকসু, রাকসু, চাকসু, টিএসসির মধ্য দিয়ে তুলে নিয়ে আসবেন, যারা পরবর্তীতে জাতীয় রাজনীতিতে এবং রাষ্ট্রে নীতি ব্যবস্থাপনাতে অংশগ্রহণ করতে পারবে। প্রিয় দর্শক, আমরা এখন একটু বিরতিতে যাব, আমরা এক্ষুনি ফিরছি। আপনারা বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন। নিপীড়নের গল্প, প্রযোজনা মোহাম্মদ হাসান রিয়াদ ও গোলাম মোর্শেদ। দেখবেন প্রতি শুক্র ও শনিবার সন্ধ্যা 7টায়। আবারও স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠান দেখার জন্য। মোহাম্মদ শাহনওয়াজ, একটি অভিযোগ উঠেছে রাজনৈতিক দলগুলোর ভেতর থেকে, যদিও সেটা খুব প্রকাশ্য নয়, কিন্তু উঠেছে, ভেতরে আলোচনা হয়, যার কারণে সম্ভবত একটি দৈনিক পত্রিকা একটি রিপোর্ট করেছে যে অন্তর্বর্তীকালীন সরকার তাদের তেমন গুরুত্ব দিচ্ছে না। আপনি জানেন এই সরকার গঠিত হয়েছে 1.5 মাসের মতো হলো। এই 1.5 মাসের মধ্যে সরকারের সঙ্গে তাদের আলোচনা হয়েছে একবার, শুধু বিএনপি একবার চেয়ে নিয়েছিল, আর বাকি সময় সবার সাথে আলোচনা হয়েছে, সেটি সরকারি আহ্বান জানিয়েছিলেন। আসলে কি অন্তর্বর্তীকালীন সরকার তাদের তেমন গুরুত্ব দিচ্ছে না? বিপ্লবের উত্তরাধিকার অথবা বিপ্লবের পথ ধরে, রক্তের পথ ধরে যে সরকার আসছে, আমরা তো জানি এই সরকার 18 কোটি মানুষের সরকার। স্টেক হোল্ডারের মধ্যে রাজনৈতিক দল যেমন আছে, এই দেশের সাধারণ মানুষ আছে। এখন আপনার রাজনৈতিক দলগুলো অবশ্যই একটা ফ্যাক্টর, তারা জনগণের প্রতিনিধিত্ব করেন, তাদের কথা শোনা উচিত, তারা তো জনবিচ্ছিন্ন কেউ না। অন্যদিকে আমরা যদি ধরি এটা বিপ্লবের উত্তরাধিকার সরকার, এই বিপ্লবের প্রতি সমস্ত রাজনৈতিক দলের সমর্থন ছিল গুটি করে, যারা ফেসিবাদের সমর্থক তারা তাহলে তো আমাদেরই সরকার, কে কাকে গুরুত্ব দিচ্ছে না। এটা একটা মুরগি এখানে ডিম আগে বিতর্কের প্রশ্ন। আর যারা অভিযোগ তুলছেন তারা ভালো বলতে পারবেন কোন জায়গায় কোন অ্যাপ্রোচে কী কারণে তাদেরকে গুরুত্ব দেওয়া হচ্ছে না।
কোন জায়গায় 1.5 মাসের মধ্যে গুরুত্ব দেওয়ার প্রশ্ন আসলো কেন? আর যদি সেক্ষেত্রে যদি প্রবলেম হয়, সত্যি যদি গুরুত্ব না দিয়ে থাকে, তাহলে তাদের ইন্টারনাল এবং এক্সটার্নাল হাইড এবং ওপেন নানান ধরনের চ্যানেল আছে তাদের, তারা কথা বলতে পারে। এগুলো প্রকাশ্যে আসার বিষয় না। শাসনতান্ত্রিক একটা গণতান্ত্রিক পদ্ধতি উত্তরণ ঘটা ছাড়া এই সরকারের কোনো বিকল্প নেই। এটা নাগরিক সমাজদের একমত, সুশীল সমাজের একমত, বাংলাদেশের রাজনৈতিক দলগুলো একমত। এইভাবে তো ডক্ট্রিন অফ নেসেসিটির গভর্নমেন্ট বছরের পর বছর ক্ষমতায় থাকতে পারবে না, এটা কোনোভাবে অনুমোদনযোগ্য হবে না। বাট আমরা অধৈর্য হয়ে যে কাজগুলো করছি এখন, এগুলো তো আমরা নানানভাবে বলতে পারি। তাহলে এখন প্রতি বিপ্লব যারা ঘটাতে চান, বিভিন্ন ডবল স্ট্যান্ডার্ড কার্ড নিয়ে, কতক্ষণ মাইনরিটি কার্ড, কতক্ষণ ট্রাইবালের কার্ড, উপজাতির কার্ড, কতক্ষণ আনসার বিদ্রোহ, কতক্ষণ এখানে, কতক্ষণ ওখানে, বিপ্লবের প্রতি বিপ্লব যারা ঘটানোর দুঃস্বপ্ন দেখছেন, তাদের হাত থেকে যে শক্তিশালী করা হবে। রাজনৈতিক দলগুলো নিশ্চয়ই ম্যাচিউর, তারা এগুলো বুঝেন। তাদের তো এই সরকারের সাথে কথা বলার, ডায়লগ করার নানান ধরনের পথ এবং পদ্ধতি আছে। প্রকাশ্যে এগুলো বললে তত্ত্বাবধায়ক সরকার যেমন বিভ্রান্ত হয়, জনগণও বিভ্রান্ত হয়। সুতরাং এই ক্ষেত্রে আমি মনে করি যদি তাদের গুরুত্ব দিয়ে না থাকে, তাহলে গুরুত্ব দেওয়ার ব্যবস্থাটা করা উচিত তাদের নানানভাবে ফর্মাল ইনফর্মাল আলোচনার মাধ্যমে। ফুয়াদ, আসলে রাজনৈতিক দলগুলো যেটা সমস্যা হয়েছে মনস্তাত্ত্বিকভাবে, এটা দীর্ঘ রিজিম চেঞ্জ হওয়ার পরে তারা মনে করছে তারা ক্ষমতায় এসেই গিয়েছে। এখানে আমরা এর আগেও এই টকশোতে বলেছিলাম যে কোনো কোনো দল শুরুতে ভেবেছিল দে আর পার্ট অফ গভর্নমেন্ট, আবার কেউ কেউ মানে ভেবে বসেছিল এই এসে পড়ছে আর কি, জাস্ট সামনে মাত্র হাতে গোনা কটা দিন। কিন্তু যেহেতু সংস্কারের প্রশ্ন এসছে এবং সেখানে একটা সময়ের প্রশ্ন এসছে, এবং সেনাবাহিনীর প্রধান নিজেও একটা সময়ের কথা বলেছেন যে এর মধ্যে সংস্কার হওয়া প্রয়োজন, এবং সেই সময়টাও নিয়ে আবার বিতর্ক রয়েছে কখন থেকে, সেটার 5ই আগস্টের পরে না সংস্কার হওয়ার পরে 18 মাস। মোট কথা হলো আসলে রাজনৈতিক দলের যারা খুব ক্ষমতার কাছাকাছি চলে যাওয়ার যে একটা প্রবণতা, আমার মনে হয় সেখান থেকেই, হতাশা থেকেই তাদের এই ধরনের একটা চিন্তা এসছে। আপনার কি মনে হয়? এটার পাশে মানে পূর্বের কিছু ঘটনাও যথেষ্ট ভয়ের ব্যাপার তৈরি করেছে। 1/11-এর কথা দেখেন যে বাস্তবে যেটা হয়েছে। আমরা পরবর্তীতে প্রণব মুখার্জি যখন কোয়ালিশন ইয়ার্স লিখলেন, এই বইয়ের মাধ্যমে তো এটা খুব পরিষ্কার ছিল যে উনি দিল্লি কিভাবে এখানে ইলেকশনে ইন্টারফেয়ার করেছে। অনেকে যদিও 2008-এর নির্বাচনটাকে ফেয়ার বলতে চায়, ওখানে বিএনপি অংশগ্রহণ করেছে, বাট আমরা মনে করি একেবারে চক আউট, এটা সরকার ইনস্টল করে দিয়েছে আওয়ামী লীগকে এই প্রসেসের মধ্য দিয়ে। এবং 1/11-এ, এবং যদি আমরা 1996-এর বিএনপির বিরোধী দল হওয়ার ব্যাপারটা দেখি, যে সারা বাংলাদেশ একসাথে একদিকে ছিল আওয়ামী লীগ জামাত থেকে, সেখানে তারা সবচেয়ে বড় রাজনৈতিক বিরোধী দল আকারে হাজির হয়েছিল 116 সিট পেয়ে। সেখানে 2008-এর নির্বাচনে বিএনপির 30-35টা সিট পাওয়াটা কি ন্যায্য ছিল কিনা? তো 1/11-এর এই ঘটনাগুলোটা পর্যালোচনা করে একটা ন্যায্য আতঙ্ক, আশঙ্কা বড় দল হিসাবে বিএনপির মধ্যে আছে। তো সেই জায়গাতে আমার মনে হয় তাদের এটাকে কোনোভাবে হালকা করে আমি দেখতে মানে প্রস্তুত না আর কি। ওনাদের নেতৃবৃন্দরা বারবার বলেছেন যে আমরা এই সরকারকে সময় দিতে চাই, যৌক্তিক সময়, সংস্কারগুলো যেগুলো নেসেসারি নির্বাচনের জন্য, এবং আমরা চাই এই সরকার যেন ব্যর্থ না হয়, এটাও তারা কিন্তু বারবার বলছে। তো সেই জন্য আমি মনে করছি না যে এখানে খুব তাড়া আছে, কিন্তু মাঠ পর্যায়ের রাজনীতির 17 বছরের ক্ষমতার বাইরে থাকবার যে একটা প্রেশার, এই প্রেশারটা রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা ফিল করেন। সরকারের জায়গা থেকে চিন্তা করেন যে তারা বোধ করছেন যে ব্যাপারটা এরকম না যে আমরা রাজনৈতিক দলের সাথে বসবো না অথবা কথা বলবো না অথবা তাদের পরামর্শ নিব না, কিন্তু তারা প্রত্যেক দিনের আগুন নিভানোর যে কাজ, এই কাজ করতে গিয়ে তারা আসলে হাঁপিয়ে উঠেছেন, কুলাতে পারছেন না। যে ঘুম থেকে উঠে দেখছেন আনসার বিদ্রোহ হচ্ছে, ঘুম থেকে উঠে দেখছেন 200 কারখানার শ্রমিকরা রাস্তাঘাট সব বন্ধ করে দিয়েছে, ঘুম থেকে উঠে দেখেছেন যেখানে কোনোদিন আন্দোলন ছিল না সেই জুতার কোম্পানি, ঔষধ কোম্পানির শ্রমিকরা, অফিসাররা স্ট্রাইক করছেন, ঘুম থেকে উঠে দেখছেন টেকনিক্যাল পলিটেকনিকের ছাত্ররা, টিচাররা বেতনের দাবি নিয়ে আসছে। মানে আপনি সাডেনলি মনে হচ্ছে যে দেশের মানুষের যত 16 বছরের দাবি দেওয়াগুলো ছিল এগুলো সব লেখা ছিল কম্পিউটারে, কিন্তু কেউ এটা প্রিন্ট করে কাউকে দেন নাই কখনো। তো 8 তারিখের পরে মনে হয়েছে যে এটা এখন প্রিন্ট করার সময় আসছে। তো সেক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে যে পূর্বতন রেজিম, যেটা হাসিনা রেজিম, সরকারকে যেভাবে নার্ভাস করবার চেষ্টা করছে, প্রত্যেক দিন তাকে বিব্রত করছে, ঘটনা ঘটাচ্ছে, এবং ছাত্রলীগের ছেলেরা দেখেন যে মব লিঞ্চিং করছে, অধিকাংশ ঘটনার সাথে ছাত্রলীগ, আওয়ামী লীগ, শ্রমিক লীগ এরা জড়িত।
আমরা এক জায়গাতে দেখলাম যে আপনার এই যে একজন সেনা কর্মকর্তাকে হত্যা করা হলো, স্থানীয় আওয়ামী লীগের নেতারা ডাকাত ভাড়া করে এই অফিসারকে খুন করেছে এমন একটা সময় যখন ডক্টর ইউনূস আমেরিকাতে এবং সেনাবাহিনী তখন সেনাপ্রধান তখন 18 মাসের একটা কথা বলেছেন, উস্কানি দেওয়া কিন্তু প্রচ্ছন্নভাবে। প্রতিনিয়ত আমরা পরশুদিন না কালকে দেখলাম টাইমস অফ ইন্ডিয়াতে ডক্টর ইউনূসকে বলছে যে হিন্দু গণহত্যাকারী ডক্টর ইউনূস, এইভাবে টার্ম করছে। ইন্ডিয়ার মিডিয়া তো যাতা লিখছে, তারপরে সাংবাদিকতার বাইরে গিয়ে তারপরে আপনারা দেখেছেন যে তাদের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় মিলে একটা মিটিং করেছে গত 2-3 দিন আগে, যেখানে বাংলাদেশ বিষয়ক অনেক বিশেষজ্ঞরা ছিলেন, তেমনি বাংলাদেশেও তথাকথিত আওয়ামী সুশীল বুদ্ধিজীবী সাংবাদিকরাও সেখানে ফোনে জুমে অ্যাটেন্ড করেছিলেন। সেখানে ইস্যু ছিল কিভাবে আওয়ামী লীগকে আবার রাজনীতিতে পুনর্বাসন করা যায়। পূজা আসতেছে কয়দিন পরে, আমরা সবাই জানি দুর্গাপূজাকে কেন্দ্র করে কিন্তু যথেষ্ট পরিমাণ আপনার প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে ইন্ডিয়ান মিডিয়াতে। তো এই সবগুলো বাস্তবতা যদি আপনি সামনে রাখেন, রাষ্ট্রের ওই ভরকেন্দ্রে বসে আমি কি এখন একটা রাজনৈতিক দলের সাথে মিটিং করব, আমি কি রাষ্ট্রের স্বাধীনতা সার্বভৌমত্ব হ্যান্ডেল করব, তখন এই প্রায়োরিটিগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে বারবার প্রতিদিন। তো সেক্ষেত্রে আমি মনে করছি না যে উপদেষ্টা যারা আছেন তাদের ভিতরে আন্তরিকতায় নিষ্ঠায় ঘাটতি আছে, অথবা তারা চান না রাজনৈতিক দলের সাথে বসতে অথবা পরামর্শ করতে। আসলে সময়টা তো এখনো একেবারে অল্প সময়, 1.5 মাস সময় না। একদম যারা সরকার চালান নাই তাদের জন্য তো প্রত্যেক দিনই শিখতে হচ্ছে। তারা বলছেন যে ভিতরের অফিসাররা সাহায্য করছেন না, কর্মকর্তারা। সচিবালয়ে একটা অরাজকতা চলছে, কে ডিসি হবে, যে হইছে তাকে আবার, যে হয় নাই তাকে আবার সে গ্রুপিং করছে, কে সচিব হবে, কে সিনিয়র সচিব হবে, বর্তমান সচিবদেরকে সরায় কারা রিটায়ারমেন্ট থেকে অথবা ওএসডি থেকে ফিরে আসবে। এই টোটাল অরাজকতা কিন্তু ওনারা মোটামুটি ভালোভাবে সামাল দিচ্ছেন। এবং আমি কেন বলছি ভালোভাবে সামাল দিচ্ছেন, এতগুলো আন্দোলন হয়েছে, একটা মিথ্যা মামলা করেছেন ওনারা, পুলিশ দিয়ে কাউকে লাঠিচার্জ করেছে, ছত্রভঙ্গ করা কাউকে করেছে, কাউকে আহত করেছে পিটায়ে, র্যাব কাউকে অথবা গোয়েন্দা সংস্থা দিয়ে কাউকে তুলে নিয়ে গেছে, কিছু করেন নাই। কিন্তু ওনারা হয়তো একটু স্লোলি সময় নিচ্ছেন, কিন্তু প্রত্যেক জায়গাতে কিন্তু ওনারা আলোচনা করে সবার সাথে পরামর্শ করে সমাধান কিন্তু করছেন। হয়তো একটু স্লো করেন নাই, কিন্তু স্লোলি কিন্তু ওনারা হ্যান্ডেল করছেন কিন্তু প্রত্যেকটা বিষয়। জাতিসংঘে দেখেন প্রফেসর ইউনূস যে পরিমাণ হেড অফ স্টেটের সাথে মিটিং করেছেন, বাংলাদেশের ইতিহাসের সব হেড অফ স্টেটের যদি জাতিসংঘ সফর যোগ করেন তাহলে এটা সমান হবে না, মাইল ফলক হয়ে থাকবে, মাইল ফলক হয়ে গেছে। প্রফেসর ইউনূস যতগুলো ইন্টারভিউ দিয়েছেন, যে পরিমাণ ওয়ার্ল্ডে কাভারেজ হয়েছে, হোয়াইট হাউসে ডিনার, প্রেসিডেন্ট সেক্রেটারি অফ স্টেটের সাথে মিটিং থেকে শুরু করে সব কিছু, তো সেই জায়গাতে আমরা বোধ করছি যে বাংলাদেশের জন্য সারা দুনিয়াতে যে একটা জানালা খুলে গেছে আমাদের সম্ভাবনার, এবং যে পরিমাণ ইনভেস্টমেন্টের আইডিয়া আসছে। আমেরিকাতে সেমি কন্ডাক্টর ইন্ডাস্ট্রি রিলেটেড একটা আইন হয়েছে, মানে আপনার সিম জাতীয় যে জিনিসগুলো তৈরি হয়, যেগুলো প্রযুক্তিতে লাগে, ফোনে, ক্যামেরাতে, কম্পিউটারে, সব জায়গাতে, ল্যাপটপে লাগে, এগুলো লার্জলি প্রডিউস করে হচ্ছে চায়না এবং তাইওয়ান। তো তাইওয়ানের সাথে যেহেতু চায়নার সমস্যা আছে, ধারণা করা হচ্ছে 2026 সালের মধ্যে চায়না হংকংয়ের মতো তাইওয়ানকে নিয়ে নিবে। তাহলে এখন কি করতে হচ্ছে, গ্লোবাল সিকিউরিটির জন্য, মার্কেটকে সিকিউরিটাইজ করবার জন্য এই সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রিকে সরায় ফেলতে হচ্ছে আমেরিকা। এটার জন্য প্রায় 250 থেকে 300 বিলিয়ন ডলারের একটা ইনভেস্টমেন্ট ফান্ড তৈরি হয়েছে, কংগ্রেস আইন করেছে কয়েক মাস আগে। বাংলাদেশকে রিসেন্টলি যে মিটিং করেছে, এখানে আমি শুনেছি যে তারা বলেছে যে ন্যূনতম 65 বিলিয়ন ডলারের ইনভেস্টমেন্ট বাংলাদেশে আসার সুযোগ আছে। আপনি শুধু 65 বিলিয়ন ডলার ইনভেস্টমেন্ট মানে চিন্তা করেন যে আমাদের কি পরিমাণ মানুষের, মানে 50 লক্ষ তো গার্মেন্টসে কাজ করে, 1 কোটি মানুষের চাকরি হবে এখানে। আমাদের যে বেকারত্ব আছে, আমাদের যে যুবকরা শিক্ষিত হয়ে কাজ পাচ্ছে না, এটার জন্য যে এফোর্ট দিতে হবে, শ্রম দিতে হবে। তো এই যে একটা উইন্ডো অফ অপরচুনিটি তৈরি হয়েছে, এইটাকে মাথায় রেখে রাজনৈতিক দলগুলোকে আমরা মনে করব যে আপনাদের আওয়াজ তুলুন, কথা বলার চেষ্টা করেন, বাট আমার মনে হয় যে সরকার যেন অস্থিতিশীল কোনোভাবে না হয়ে যায়, সেটা আমরা যেন সবাই মাথায় রাখি আর কি। শাহনাজ ভাই, নতুন রাজনৈতিক দল গঠনের নানান ধরনের কথাবার্তা হচ্ছে, বিশেষ করে জাতীয় নাগরিক কমিটি যখন ঘোষণা করা হলো তখন এই বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে। খুব সরলীকরণ করে বলা হচ্ছে জাতীয় নাগরিক কমিটি হলে রাজনৈতিক দল হবে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হয়তো একটা ছাত্র সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করবে। এই প্রশ্নটা আরেকটু জোরালো হয়েছে নাগরিক কমিটির কিছু তৎপরতার কারণে। তারা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে কথা বলছে, এই বিষয়ে আপনি কি বলবেন? আমি
প্রথমেই বলবো, এটা জাতীয় নাগরিক কমিটি যখন গঠন করার আওয়াজটা একটু একটু উঠছে, তখনই কিন্তু বিভিন্ন পত্রিকা, বিভিন্ন মিডিয়া ইঙ্গিত দেওয়ার চেষ্টা করা হয়েছিল এই গণবিপ্লবের, গণ আন্দোলনের সূত্র ধরে ছাত্ররা একটা রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করতেই পারে। কিন্তু তারা যখন ফাইনালি ফর্মালি আত্মপ্রকাশ করলেন, তখন কিন্তু তারা এই ধরনের কোনো সুস্পষ্ট কোনো কিছু জাতির সামনে উপস্থাপন করেনি যে তারা রাজনৈতিক দল করবে এবং ভবিষ্যতে তাদের এই টার্গেট আছে। এই ধরনের কিছু কিন্তু এখনও বলা হয়নি। আপনি যেটা বললেন সেটা হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে তাদের ইতিমধ্যে কয়েকটা রাজনৈতিক দলের সাথে আলোচনা হয়েছে। আলোচনাগুলো কি প্রকাশ্য হয়েছে? ঘোষণা দিয়ে হয়নি। ঘোষণা দেওয়া হয়নি। এবং ওখানকার এজেন্ডা কী ছিল আমরা কি জানি? কিছু বিষয়ে আলোচনা হয়েছে। তারা যে ওয়াকাফল মহল হাওয়া থেকে পাওয়া খবরের উপর আমি সাংবাদিক হিসেবে বিশ্বাস করতে পারি। তারা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছে, কিছু বিষয় স্বীকারও করেছে তারা। বিশেষ করে মিডিয়ার সঙ্গে কথা বলেছেন নাগরিক কমিটির আহ্বায়ক যিনি মোহাম্মদ নাসিরউদ্দিন পাটোয়ারি, উনি কিন্তু কিছু কথা বলেছেন। উনি বলেছেন যে আমরা রাজনৈতিক দলগুলোর সঙ্গে একটা পরিচিতিমূলক সভা হচ্ছে, পরে আনুষ্ঠানিক বৈঠক হবে। আবার কিছু জিনিস যতটুকু আমরা জানতে পেরেছি সেটা হলো যে তারা আসলে একটা পজিটিভ ওয়ের কথা বলছে, যে এই রাজনৈতিক দলগুলো যাতে এমন একটা ঐক্যের মধ্যে থাকে অন্তত একটা ইস্যুতে, সেটি হলো আবার সেই ফেসিবাদ যাতে না আসে। এই মেসেজটা তারা তাদের সাথে মত বিনিময় করছে। ব্যাপারটা যদি তাই হয়ে থাকে আমি তো এটাকে অ্যাপ্রিসিয়েট করব। ফেসিবাদের পুনর্বাসন অথবা পুনর্বহাল অথবা ফিরে আসা বাংলাদেশের এই মুহূর্তে কেউ চায় না ফেসিবাদী শক্তি ছাড়া। এই জায়গায় যদি ছাত্ররা ওয়াচডগের ভূমিকা পালন করে, ছাত্ররা যদি বিশ্বাস করে যারা বিপ্লবের মেইন স্টেক হোল্ডার, যারা রক্ত জীবন দিয়ে এই দেশটাকে নতুন করে স্বাধীনতা এনে দিয়েছে, তারা যদি মনে করে এই বিপ্লবের কন্টিনিউশন দরকার, এই বিপ্লবের স্পিডটা আপ হোল্ড করা দরকার, এবং কোনো রাজনৈতিক দল তারা যদি মনে করে এই রাজনৈতিক দলের হাতে আমাদের বিপ্লবের স্পিডটা যথাযথভাবে রক্ষা হবে না, আমাদেরকে ওয়াচডগের ভূমিকা পালন করতে হবে। এবং তারা এখনও বলছেন যে ফেসিবাদ সমাজ থেকে পুরোপুরি নির্মূল না হওয়া পর্যন্ত ছাত্ররা কিন্তু ঘরে ফিরে যাবে না, এই ধরনের কথাবার্তা আসছে। কিন্তু তাহলে সেই ক্ষেত্রে তারা যদি ওয়াচডগের ভূমিকা পালন করে এবং রাজনৈতিক দলগুলোকে এক ধরনের, আমি অভিভাবক সুলভ বলবো না অথবা সুপারভিশনও বলবো না, আমি বলবো যে তারা যদি দূর থেকে ওয়াচডগের ভূমিকা পালন করে, দূর থেকে গাইডের ভূমিকা পালন করে, তারা যদি আবার একটা আওয়াজ তোলে, তাহলে সেটা তো জাতির জন্য পজিটিভ দিক। বাট একই সাথে আপনি আমাকে কি বলবেন আমাদের শাসনতন্ত্রের কোনো রাজনৈতিক দল গড়ার ক্ষেত্রে কি কোনো বাধা আছে? নিশ্চয়ই না, নিশ্চয়ই না। এখন ছাত্ররা বা তাদের মাস্টার মাইন্ড বলেন, ছাত্ররা বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বলেন, নাগরিক শক্তি বলেন, তারা যদি নতুন কোনো রাজনৈতিক দল গঠন করতে চায় অথবা নতুন কোনো ইস্যু নিয়ে রাজনৈতিক এজেন্ডা নিয়ে সামনে আসতে চায়, তাহলে সেক্ষেত্রে তো শাসনতান্ত্রিক বাধাও নেই, তাদেরকে বাধা দেওয়ার কেউ নেই। তাদেরকে সেক্ষেত্রে বাধা দেওয়া মানে তো এক ধরনের ফেসিবাদ। কাউকে তার রাজনৈতিক মতাদর্শ চর্চা করতে না দেওয়া, যদি রাষ্ট্র বিধ্বংসী অথবা দেশদ্রোহী না হয় এবং তদুপরি বিপ্লবের সমার্থক হয়, বিপ্লবের স্পিডের সাথে সংগতিপূর্ণ হয়, তাহলে এই ধরনের রাজনৈতিক দলগুলোকে তো ওয়েলকাম করতে আমার সমস্যা নেই। তারা জনগণের কাছে তাদের এজেন্ডা নিয়ে যাবে, জনগণ যদি তাদেরকে ওয়েলকাম করে তাহলে তো আমি কি এখানে না করার। জি ব্যারিস্টার ফুয়াদ, যে কোনো কারণেই হোক ফেসিবাদ বিরোধী আন্দোলনে সাধারণ মানুষ ছাত্রদের উপর আস্থা এনেছে, যার কারণে তারা নামতে আর কোনো দ্বিধা করে নেই। এই কারণেই ছাত্রদের ব্যাপারে আগ্রহ জন্মেছে, আগ্রহের মাত্রা বেড়েছে। তারা যখন কোনো রাজনৈতিক তৎপরতা শুরু করেন সবার চোখ সেখানে থাকবে, সেটাই স্বাভাবিক। আমরা জানি যে এবি পার্টি এবং গণ অধিকার পরিষদের সঙ্গে তারা বৈঠক করেছেন এবং বিএনপির সঙ্গে তারা আগামীকাল বৈঠক করবেন, জামাতের সঙ্গেও করবেন। আপনি কি আমাদের বলতে পারবেন আসলে বৈঠকগুলিতে কি হচ্ছে? প্রথম কথা হচ্ছে, আপনি যেটা শুরুতে জিজ্ঞেস করেছেন সেটা হচ্ছে যে নাগরিক কমিটির এই ধরনের রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ করবার বৈধতা আছে কিনা। উত্তর হচ্ছে আছে। কারণ হচ্ছে যেটা আপনি বললেন যে বাংলাদেশে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে, বাংলা বসন্তে সকল রাজনৈতিক দলের নেতাকর্মীরা, শ্রমিকরা, ছাত্র ভাই বোনরা সবাই গ্রামে শহরে সবাই অংশগ্রহণ করেছে, সবাই জীবন দিয়েছে, সবার রক্তের দাম সমান। ছাত্র সমাজ, বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্ররা যারা আছেন, নাগরিক কমিটিতে যারা আছেন, তারা বোধ করছেন তাদের এই বৈধতা আছে এবং এই বোধের সাথে আমি দ্বিমত করছি না। আমি মনে করি যে হ্যাঁ, এবং যদি আপনি শাহাদাতের সংখ্যাও হিসেব করেন, মানে এই সাধারণ ছাত্র জনতার যে শত শত তরুণরা জীবন দিয়েছে, এখানে কিন্তু তাদের ডাকের একটা ফসল এখানে আছে। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা, মাদ্রাসার ছেলেরা, জাতীয় বিশ্ববিদ্যালয়, সরকারি বিশ্ববিদ্যালয় সবাই এখানে অংশগ্রহণ করেছে। তো সেখানে তাদের এই প্ল্যাটফর্ম, যেহেতু তারা মনে করছে যে আমাদের ডাকে যেহেতু জাতি আমাদেরকে সাড়া দিয়েছে এবং সম্মানিত করেছে, আমরা বোধ করছি যে আমাদের এই দায় দরদের যে দায়িত্বটা, এটা কন্টিনিউ হওয়া দরকার, এটা তারা ফিল করছে। এবং সেটা কিভাবে হতে পারে, তারা বোধ করছে যে যেহেতু দেশের
3.5-4 কোটি নতুন ভোটার হচ্ছে যাদের বয়স 35-এর নিচে, যারা কখনো ভোট দেয় নাই। এই তরুণ প্রজন্মকে যেহেতু তারা রাস্তায় নেমে এসছে, তাদের একটা পলিটিক্যাল রিপ্রেজেন্টেশন কোনো না কোনো ফর্মে থাকুক, দল আকারে নাইবা হোক, কিন্তু কোনো না কোনো ফর্মে একটা রাজনীতিকরণ হওয়া দরকার তাদের মধ্যে। দ্বিতীয়ত তারা আরেকটা বোধ করছে তাদের এই প্ল্যাটফর্মের মধ্য দিয়ে, সেটা হচ্ছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে যারা ছিলেন, যেহেতু দাবিটা আদায় হয়ে গেছে, এখন এই প্ল্যাটফর্মটাকে কি করতে হবে, এটা তো একটা বিলুপ্ত হয়ে যাবে গ্র্যাজুয়ালি। তাহলে এটার মাধ্যমে যারা রাজনৈতিক কর্মী আকারে হাজির হইলেন, যারা কোনো দল করেন না, তারা এখন কোথায় যাবেন? তাদেরকে একটা অ্যানার্কি থেকে বাঁচানোর জন্য আপনার একটা পিসফুল ট্রানজিশনের জন্য একটা প্ল্যাটফর্ম তারা করেছেন বলে তারা দাবি করেছেন, যে আমরা চাই বৈষম্য বিরোধী আন্দোলনের ব্যানারে যেন কেউ অরাজকতা তৈরি না করে, বরং সুস্থ রাজনীতির মধ্যে চলে আসে। থার্ড হচ্ছে তারা নাগরিক কমিটি যেটা বলেছেন সেটা হচ্ছে যে তারা চায় রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপের মধ্য দিয়ে নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরি হোক, যেন আগের বাংলাদেশ আবার ফিরে না আসে। তারা কি কোনো বার্তা দিতে চাচ্ছে? বার্তা হচ্ছে যে বার্তাগুলো অলরেডি জুলাই আগস্টে বিভিন্ন স্লোগানে, মিছিলে, ব্যানারে, ফেস্টুনে চলে আসছে। কেমন বাংলাদেশ? তাই দেশটা তোর বাপের না, এটাই তো একটা মেসেজ। দেশটা তোর বাপের না মানে বলার মধ্য দিয়ে একটা বড় রাজনৈতিক দর্শন আছে। তারপরে হচ্ছে যে যেই জমিনে ফেরাউনের জন্ম হবে সেখানে মুসারাও বারবার ফিরে আসবে, এর ভিতরে তো মেসেজ আছে। যেই রিক্সাওয়ালাটা রিক্সায় দাঁড়ায় একটা মিছিলকে স্যালুট করেছে, তারও তো একটা দর্শন আছে, সে তো ওই মিছিলে অংশগ্রহণ করেছে। যেই সিএনজি ড্রাইভার, রিক্সা ড্রাইভার, ভ্যানের ড্রাইভার লাশগুলোকে নিয়ে অথবা রক্তাক্ত আহত মানুষগুলোকে নিয়ে হাসপাতালে পৌঁছে দিয়েছেন, ভাড়া নেন নাই, তিনিও তো আন্দোলনে শরিক হয়েছেন। তাহলে মেসেজ এখানে আছে, নতুন বাংলাদেশ চাই, পুরাতন বাংলাদেশ চাই না, দেশটা কারো বাপের না, কারো ইচ্ছা মতো দেশটা চলবে না। অতএব এই নতুন রাজনৈতিক বন্দোবস্ত তারা দেখতে চায়, এবং সেখানে তারা রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপে বুঝতে চায় যে এই বন্দোবস্তের ব্যাপারে তাদের আসলে কমিটমেন্ট কতটুকু। প্রিয় দর্শক, আমরা এখন একটু বিরতিতে যাব, আমরা এক্ষুনি ফিরছি, আপনারা বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন। আসছে অভিমত। চোখ রাখুন বিটিভির পর্দায়। আবারও স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠান দেখার জন্য। সাংবাদিক শাহনওয়াজ ভাই, আপনি জানেন গত 15 বছর এই ফেসিবাদ সরকারকে টিকিয়ে রাখার পেছনে দিল্লির সরাসরি ভূমিকা ছিল। কোনো উগ্রবাদী বিজেপি সরকার ক্ষমতা আসার পর এই দলটির প্রধান নরেন্দ্র মোদী কিন্তু একটা কথা বলেছিলেন। উনি বলেছিলেন যে নেইবারহুড ফার্স্ট, এই যে প্রতিবেশীদের গুরুত্ব দেওয়ার কথাটা বলে উনি এক ধরনের একটা পররাষ্ট্র নীতির কথা বলেছিলেন দিল্লির। কিন্তু পরবর্তী সময় দেখা গেল যে যে কোনো কারণেও প্রতিবেশী দেশগুলোর সঙ্গে দিল্লির সম্পর্ক সবসময় খারাপ। পাকিস্তান এবং চীনের কথা না বাদই দিলাম, এমনকি নেপাল একটা হিন্দু রাষ্ট্র, সে দেশের মানুষও ইন্ডিয়াকে পছন্দ করে না। সর্বশেষ যে 3টি দেশ ছিল তাদের, এটি হলো বাংলাদেশ, মালদ্বীপ এবং শ্রীলঙ্কা। বাংলাদেশের বিপ্লব হয়ে গেছে, শ্রীলঙ্কাতে যে নতুন সরকার এসছে দিশানায়কে, সে চীনপন্থী এবং দিল্লি বিরোধী বলে পরিচিত। আর মালদ্বীপের কথা আমরা সবাই জানি। প্রশ্ন উঠেছে যে দিল্লির এই বসগিরি শব্দটা আমি ব্যবহার করি, কেন ব্যর্থ হচ্ছে? 1947 সালে যখন পাকিস্তান এবং ইন্ডিয়া ডিভাইড হয়, তখন থেকেই কিন্তু ইন্ডিয়ার পার্লামেন্টে তখনকার রাজনীতিবিদরা যে বক্তব্য দিয়েছিলেন যে একটা ভারত মাতার জন্ম হয়েছে, বাট একটা বিশাল টিউমার নিয়ে জন্ম হয়েছে, এই টিউমার অপসারণ করা ছাড়া আমাদের কিন্তু শান্তি নেই। তখন থেকে কিন্তু ইন্ডিয়ার সাথে পাকিস্তানের অথবা নেইবারিং কান্ট্রিগুলোর বৈরী সম্পর্ক আমরা কখনো দেখিনি। একটা সম্পর্কের 15 বছর 10 বছর পর্যন্ত কোনো সরকারের সাথে তাদের কন্টিনিউ করে, এক্সেপ্ট হাসিনা ছাড়া। এবং পাকিস্তানের সাথে বৈরিতা চলছে, চায়নার সাথে বৈরিতা চলছে, এবং মালদ্বীপের মজ্জু সাহেব ক্ষমতায় আসছেন কিন্তু ইন্ডিয়া বিরোধী স্লোগান ধরে, ইন্ডিয়া আউট, ইন্ডিয়া আউট স্লোগান ধরে ক্ষমতায় আসছে। আপনি যে মজার কথা বলছেন যে আপনি নেইবারহুড ফার্স্ট অথবা নেইবার ফার্স্ট, ফরেস্টনীতে একটা কথা বলা হয়, সেটা হচ্ছে ইউ ক্যান চেঞ্জ ইউর ওয়াইফ ইভেন নট নেইবার। আপনি আপনার স্ত্রী পরিবর্তন করতে পারেন কিন্তু নেইবার পরিবর্তন করতে পারেন না।
এবং আমাদের পররাষ্ট্রনীতি আছে কারো প্রতি শত্রুতা নয়, সবার প্রতি বন্ধুত্ব। কারো প্রতি শত্রুতা মানে আগ্রাসন করলেও বন্ধুত্ব করতে হবে, সেটাও ঠিক নয়। তাহলে এই নীতিটাও তো আমি মানি না। কিন্তু কারো প্রতি শত্রুতা নয়, সবার সাথে বন্ধুত্ব, এটা কেমন কথা? তাইলে আমাকে যিনি উস্কাই দেবেন, আমার ঘরে যিনি আগুন জ্বালাবেন, তার সাথে আমাকে বন্ধুত্ব করতে হবে। ইন্ডিয়ার যে নেইবারিং ফার্স্ট, আমি তো মনে করি এটা রিভার্স মিনিং আছে একটা। কীরকম? মুসলিনি হিটলারের মতো যে সমস্ত জাতিগুলো তাদের স্বাধীনতা সার্বভৌমত্ব তখন রক্ষা করার জন্য তাদের পদতলে পড়েছিল, তাদেরকেও কিন্তু হিটলার মুসলিম রেহাই দিন আগ্রাসন থেকে। ইন্ডিয়া তখন তাই করছে। তারাও তো চাই যে এখানকার মাতবরি করার জন্য পুরো দক্ষিণ এশিয়ায়। তো মাতবরি করতে গেলে, বড় ভাই সুলভ আচরণ করতে গেলে কিছু আদর্শ স্নেহের দরকার। তারা তো এটা করেন না। তারা তো পানি দিয়ে আমাদেরকে মারেন, তাদের ইনসার্জেন্সি কুচকে দেন। তারা তো দেশ ডিভাইড করে তামিলদের কুচকে দিলেন। তারা তো বিভিন্ন আফগানিস্তান থেকে শুরু করে বিভিন্ন জায়গায় প্রতিবেশী রাষ্ট্রগুলোকে অস্থিতিশীল করার জন্য কাজ করছেন। বাংলাদেশের মানুষ অবাক বিষয়ে লক্ষ্য করেছে, হাসিনা সরকারকে টিকিয়ে রাখার জন্য তিনবার সুজাতা সিংকে এসে বাংলাদেশে কী নাটক করলেন, এটা তো জাতির কাছে পরিষ্কার। 2014-তে এইবারও হঠাৎ করে আপনার মার্কিন অ্যাম্বাসেডর কেন নীরব হয়ে গেলেন ইন্ডিয়া ভিজিটের পরে, এটা তো সবার কাছে পরিষ্কার। তাহলে তারা 3টা বছর বাংলাদেশকে নাগরিক অধিকার পর্যন্ত চেষ্টা করেছে, ভোটাধিকার হরণ করার জন্য একটা ফেসিলিটির শক্তিকে তারা প্রমোট করলো। এখন এটা কি নেইবারিং ফার্স্ট? কী নেইবারিং ফার্স্ট? এটা তো হিটলার মুসলিনের নেইবারিং ফার্স্ট। আমি আরেকটা জিনিস আপনাকে এক্ষেত্রে বলি, মোদির যে বুলডুজার নীতি, ইন্ডিয়ার ভিতর থেকেই কিন্তু এটার প্রতিবাদ উঠছে। ইন্ডিয়ার গত ইলেকশনে হঠাৎ করে কংগ্রেসের জোটের যে উত্থান, ইন্ডিয়া জোটের, এটাতেই প্রমাণিত হয় মোদি কিন্তু রাইট ট্র্যাকে নেই। আমরা তো মনে করি সরকারের সাথে সরকারের চেয়ে জনগণের সাথে জনগণের বন্ধুত্ব অনেক বেশি ইম্পর্ট্যান্ট। এটা আমরা লক্ষ্য করেছি কখন, যখন ফেসিবাদ বিরোধী আন্দোলন চলে জুলাই আগস্টে। ভারতের বিভিন্ন জায়গায় কিন্তু এক শ্রেণীর প্রপাগান্ডা মেশিন থেকে অ্যান্টি বাংলাদেশ প্রপাগান্ডার পাশাপাশি কিন্তু বাংলাদেশের সমর্থনে ওখানকার ছাত্র জনতা কিন্তু যে পরিমাণ বিক্ষোভ করেছে, আমি তো মনে করি যে বাংলাদেশের সাথে, বাংলাদেশের জনগণের সাথে ইন্ডিয়ার জনগণের যে বন্ধুত্ব, এটা অনেক বেশি স্থায়ী সরকার বৈরী সরকারগুলোর চেয়ে। মোদির যে বুলডুজার নীতি, তার দেশেই তো সংখ্যালঘুরা শান্তিতে নেই, বাংলাদেশের সংখ্যালঘুরা তো এখন সেই হিসাবে ব্যস্ত আছে। 7 লক্ষ বাড়িঘর ধ্বংস করে দেওয়া হয়েছে সংখ্যালঘুদের বিভিন্ন ট্যাগ লাগিয়ে। উনি যেখানে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে পারছেন না, উনি বাংলাদেশের মতো দেশের প্রতিবেশী দেশগুলোতে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার নসিহত করবেন, এটা তো মানা যায় না। ব্যারিস্টার ফুয়াদ, আসলে অনেকে অনেক ধরনের কথা বলেছেন, কেন এই নীতিতে ব্যর্থ হলো দিল্লি। এমনকি ইন্ডিয়ারই একজন প্রখ্যাত সাংবাদিক সুহাসিনী হায়দার, উনি বিবিসির সঙ্গে বলেছেন যে আসলে সমস্যাটা হয়েছে পররাষ্ট্রনীতি নিয়ে। ইন্ডিয়া চায় তার প্রতিবেশীর পররাষ্ট্রনীতি পরিচালিত হোক তাদের কথা মতো, এবং স্বাভাবিক কারণেই সেটি সম্ভব না। তখন থেকে সমস্যাটা বাধে। আমাদের এই দক্ষিণ এশিয়া অথবা এশিয়া অঞ্চলের জনগণ এবং এখানকার যে শাসক গোষ্ঠী আছে, তাদের আপনার দূরদৃষ্টি অথবা লম্বা মেয়াদে কারোর সাথে কারোর সম্পর্ক রাখবার যথেষ্ট ঘাটতি আছে। সবাই সবাইকে, এবং দেখবেন এটা আমাদের পরিবারের মধ্যে যেমন আছে, আমাদের সমাজে আছে, এবং আমাদের এই পুরো অঞ্চলের মধ্যে চরিত্রটা আছে। এই জন্য দেখবেন যে আপনার এখানে ভারতের গোয়েন্দা সংস্থার লোকজন এসে প্রচুর টাকা ইনকাম করতে পারে, তাদের উপরি আছে। আমরা শুনেছি যে তারা ইভেন ইউরোপ আমেরিকাতে পোস্টিং চায় না, তারা বাংলাদেশে পোস্টিং চায়। কারণ বাংলাদেশে পোস্টিং আসলে সে আপনার প্রচুর পয়সা ইনকাম করে দিল্লির যে গুলশান, বনানী, ধানমন্ডি আছে, ওইসব এলাকাতে সে বাড়ি কিনতে পারে, জমি কিনতে পারে, তার প্রচুর করাপশনের সিস্টেম আছে। বাংলাদেশে গ্রাসরুটে যে এই রকমের একটা ভারত বিদ্বেষ গত 16 বছরে ডেভেলপ করেছে, এইটা তার এখানকার হাই কমিশন, তার গোয়েন্দা সংস্থা দিতে পারে নাই। সে এমন একটা রাষ্ট্র যে আবার ভেটো ক্ষমতা সম্পন্ন দুনিয়ার সুপার পাওয়ার হইতে চায়, অথচ সে একটা আঞ্চলিক পরাশক্তি হইতে পারছে না। আঞ্চলিক পরাশক্তি বাদ দেন, যে ভারত নিজের রাষ্ট্র কাঠামোর ভিতরে মিনিমাম 7 জায়গাতে মিলিটারি ডিপ্লয় করে ইনসার্জেন্সি ডিল করতেছে, এবং সবসময় থাকে, সবসময়। এই মুহূর্তে যে আছে তা নয়, হ্যাঁ, এটা ছিল পুরো 77 বছর ধরে আছে। যেই রাষ্ট্রে এখনো আপনার জাতপাতের কারণে, নমশূদ্র হবার কারণে মন্দির থেকে লোকদেরকে বের করে দিয়ে আগুন দিয়ে পুড়িয়ে মারা হয়, আপনার গীতা অথবা রামায়ণ স্পর্শ করেছে কেন সেজন্য রাস্তায় নিয়ে ইট দিয়ে মাথা থেতলে দেওয়া হয়, সেই ধরনের একটা রাষ্ট্র কিভাবে তার চারপাশের সাথে সম্পর্ক ভালো রাখবে? সে তার নিজের রাষ্ট্রের জনগণকে তো অপর করে রেখেছে। অতএব যে রাষ্ট্র তার নিজের জনগণকে অপর করে রাখে, সে প্রতিবেশী রাষ্ট্রকে কিভাবে আপন করে নেবে? এটা সিম্পলি তার মনস্তত্ত্বের কারণেই সম্ভব না আর কি। এই জন্য আমি মনে করি যে ভারত কখনোই সুপার পাওয়ার হইতে পারবে না, ভারত কখনো আঞ্চলিক পরাশক্তি হতে পারবে না। আমরা বিদেশি যারা গার্মেন্টসের বায়ার আছেন,
এদের অনেকের সাথে কথা বলে জিজ্ঞেস করেছি যে আপনারা ভারতে তো অনেক ইনভেস্টমেন্ট করেন, তাহলে আরএমজি সেক্টরে ইনভেস্টমেন্টটা ওখানে না কেন? তো তারা বলেছে যে ওখানে ইন্ডাস্ট্রি নিলে সমস্যা হচ্ছে শ্রমিকদের আলাদা আলাদা ফ্লোর দিতে হয়। ব্রাহ্মণ শ্রমিকরা একটা ফ্লোরে কাজ করবে, নমশূদ্র শ্রমিকরা আর একটা ফ্লোরে কাজ করবে, একজনের ক্যান্টিনে আরেকজন গিয়ে খাবার খাবে না, একজনের দরজা দিয়ে অফিসে আরেকজন ঢুকবে না। এই যে বাস্তবতাগুলো আছে, এখন চিন্তা করেন আপনি আমেরিকা থেকে এক ব্যবসায়ী আসছে ব্যবসা করতে, এই বেচারা তাহলে বিল্ডিংয়ে কয়টা ক্যান্টিন করবে? এই বেচারা বিল্ডিংয়ে তাহলে কয়টা মানে ঢোকা বের হওয়ার দরজা করবে? এই বেচারাটা কতজন ক্যাশিয়ারকে মানে মানে দিবে, দায়িত্ব দিবে বেতন দেওয়ার জন্য? তো ভারত রাষ্ট্রের ভিতরে ইনহারেন্টলি সে রাষ্ট্র হওয়ার যোগ্য হয়ে ওঠে নাই। সে আসলে অনেকগুলা গোত্রের সমষ্টি, একটা জাতিগোষ্ঠী, সে এখনো রাষ্ট্র না। এই জন্য দেখবেন যে দক্ষিণে কিন্তু এই আন্দোলনটা আছে, কেরালা, তামিলনাড়ু থেকে শুরু করে অন্ধ্রপ্রদেশ, তারা বোধ করে যে আমরা উত্তরের এই ধরনের তৃতীয় শ্রেণীর মন মানসিকতার লোকদের বার্ডেন কেন বিয়ার করব। সেভেন্থ স্টেটগুলো তো এই ধরনের কিন্তু একটা এটা আছে। এই জন্য দেখেন যে আপনার মিনিমাম অনেকগুলো জায়গাতে স্বাধীনতার আন্দোলন চলছে। কেন চলছে? চলছে এই কারণে, কারণ সে তাকে ভারতবর্ষের নিজের মনে করে না, আপন মনে করে না। মণিপুরে সমস্যাটা কি? আপনার হিন্দু মেইতি জনগোষ্ঠী আর কুকি, চীন, খ্রিস্টান জনগোষ্ঠী, যাদেরকে ব্যাকওয়ার্ড জনগোষ্ঠী হবার কারণে রাষ্ট্র একটা অধিকার দিয়েছে, কোটা দিয়েছে। হিন্দু মেইতিরা যেহেতু মেজরিটি, তারা দাবি করতেছে যে তাদেরকেও একই কোটা দিতে হবে, এবং এটা নিয়েই হচ্ছে আপনার গন্ডগোলটা পেকে শুরু হলো সমতলে এবং পাহাড়ে। তাহলে রাষ্ট্র নিজের জনগণকে ন্যাংটা করে, ধর্ষণ করে সেই মেয়েদেরকে আগুন দিয়ে পুড়ায় দিচ্ছে। সেই বিভৎস চেহারার ছবিগুলো সারা দুনিয়াতে তোলপাড় হয়েছে, কিন্তু কোনো বিদেশি সাংবাদিক যেতে যায় না। অত্যন্ত ব্রুটালি দমন করা হয়েছে করেছে। তাহলে আপনি মানবাধিকার রক্ষা করতে পারছেন না, আপনার নাগরিক অধিকার রক্ষা করতে পারছেন না, মত প্রকাশের স্বাধীনতা নাই। প্রত্যেকটা ক্যাটাগরিতে কয়েকশো মুসলমানকে মেরে ফেলেছে আপনার শুধুমাত্র গরুর ব্যবসা করে, অথবা ফ্রিজে গরুর গোশত আছে, অথবা গরুর ট্রাক ভর্তি করে এক এলাকা থেকে আরেক এলাকাতে নিয়ে যাচ্ছে। 800-র উপরে মসজিদ, তারপরে এতিমখানা, মাদ্রাসা, তারপরে পীর মাশায়েখদের যে কবর ছিল, এগুলো বিলীন করে দিয়েছে। শুধু বাবরি মসজিদ না, 800-র উপরে এরকম ইসলামের ইতিহাসের সাথে মুসলমান শাসকের সাথে সংশ্লিষ্ট। তো যেই রাষ্ট্র তার ইতিহাসকে মানে নিতে পারে না যে আমি এটার ইতিহাসের উত্তর পুরুষ, সেই রাষ্ট্র তো ভবিষ্যতের নেতা হইতে পারবে না, এটা সম্ভব না। অর্থাৎ তার মনস্তত্ত্বই তাকে কখনো তার ফরেন পলিসির সাকসেস করতে দেবে না, যে আপনি সেটা জিরো প্রবলেম হোক, নেইবারহুড ফার্স্ট হোক, কোনো প্রবলেমের সমাধান সে করতে পারবে না। ব্যারিস্টার ফুয়াদ এবং সাংবাদিক শাহনওয়াজ, আপনাদের দুজনকে আন্তরিক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আমরা আজকে এখানে বিদায় নেব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।